বন্ধুরা, আজকে আমরা জানবো মৌলিক অধিকার নিয়ে। বন্ধুরা, সবার আগে জানতে হবে যে মৌলিক অধিকার কি। হ্যাঁ, কোনো দেশের সকল জনগণকে কোনো ভেদাভেদ ছাড়াই যে বেসিক মানব অধিকারগুলো প্রদান করা হয় তাকেই এক কথায় আমরা মৌলিক অধিকার বলি। অবশ্যই মনে রাখবে বন্ধুরা। এটা অবশ্যই মনে রাখবে, ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক অধিকারগুলো তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 3-তে আছে। কিন্তু তাহলে বন্ধুরা, 1 নম্বর আর 2 নম্বর পার্ট বা অধ্যায় কি আছে? হ্যাঁ, 1 নম্বর পার্টে আছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের ভূখণ্ড আছে, এই নিয়ে আলোচনা করা আছে। 2 নম্বর পার্টে আছে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা আছে। আর 3 নম্বর পার্টে তোমাকে কি বললাম, 3 নম্বর পার্ট বা অধ্যায় আছে ভারতবর্ষের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা আছে। আর এই মৌলিক অধিকারগুলি 12 থেকে 35 নম্বর ধারার মধ্যেই সীমাবদ্ধ আছে। আমরা প্রত্যেকটা ধারা একটা একটা করে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম কোনো পরীক্ষায় অসুবিধা না হয়। প্রথমেই আসি 12 নম্বর ধারায়। এই 12 নম্বর ধারায় স্টেট কথার অর্থ এবং ব্যাখ্যা প্রদান করা হয়েছে। স্টেট কথার অর্থ বলতে বোঝানো হয়েছে ভারতের সরকার বা ভারতীয় পার্লামেন্টকে বোঝানো হয়েছে। এছাড়াও রাজ্য সরকার বা রাজ্য সরকারের আইন প্রণয়ন সংস্থাগুলিকে বোঝানো হয়েছে। এছাড়া অন্যান্য যেমন সংস্থা সেভি, সেল, ওএনজিসি ইত্যাদিকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এবার আসি 13 নম্বর ধারা নিয়ে। 13 নম্বর ধারাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। কেন জুডিশিয়াল রিভিউ বলা হয়? কারণ কোনো পার্লামেন্ট কিন্তু আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে বা লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করতে পারে না। যদি করে, তখন সুপ্রিম কোর্ট সেই আইনকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন বা অবৈধ ঘোষণা করতে পারেন। অর্থাৎ কোনো পার্লামেন্ট আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে কোনো আইন প্রণয়ন করতে পারবে না। বন্ধুরা, এবার আসি 14 নম্বর ধারায়, আর্টিকেল 14। হ্যাঁ, এই ধারায় বলা আছে আইনের চোখে সমতার অধিকার, অর্থাৎ ভারতবর্ষের আইনের চোখে সবাই সমান। তবে বন্ধুরা, আর্টিকেল 14 অর্থাৎ 14 নম্বর ধারা আইনের চোখে সবাই সমান হলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো আমরা দেখতে পাই রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে। তারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, বাদবাকি প্রায় সবাই আইনের চোখে কিন্তু সমান। এবার আসি 15 নম্বর ধারায়। এই ধারায় বলা আছে আমাদের ভারতবর্ষে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান বিশেষে কোনোরূপ কাউকে ভেদাভেদ করা যাবে না। তবে এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে, যেমন নারী শিশুদের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, বা তপশিলি উপজাতিদের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, বা পিছিয়ে পড়া শিশুদের ক্ষেত্রে বা পিছিয়ে পড়া ব্যক্তিদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই ব্যতিক্রমগুলো বাদ দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান, এই অধিকার কিন্তু 15 নম্বর ধারা আমাদের দিয়েছে। এবার আসি 16 নম্বর ধারায়, সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা। অর্থাৎ 16 নম্বর ধারায় এটাই বলা আছে যে সরকারের যে কোনো নিয়োগের ক্ষেত্রেই সকলের সমান অধিকার আছে। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। আমরা সবাই জানি এসটি, এসসি বা ওবিসিদের ক্ষেত্রে বিশেষ কিছু সংরক্ষণের ব্যবস্থা আছে। এবার আসি 17 নম্বর ধারায়, অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। অর্থাৎ 17 নম্বর ধারায় এটাই বলা আছে যে কোনো রকম অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা। অর্থাৎ সংবিধানে অস্পৃশ্যতার কোনো সংজ্ঞা বা ব্যাখ্যাই নেই। এবার আসি বন্ধুরা 18 নম্বর ধারায়, খেতাব নিষিদ্ধকরণ। অর্থাৎ 18 নম্বর ধারায় এটাই বলা আছে আমরা খেতাব বা টাইটেল নিজে থেকে নিতে পারবো না। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো শিক্ষাক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে। এছাড়া কোনোভাবেই কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরা খেতাব বা টাইটেল গ্রহণ করতে পারি না। এবার আসি 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় আমাদের সংবিধান 6 প্রকার স্বাধীনতার কথা বলেছে। 1 নম্বর বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। 2 নম্বর শান্তিপূর্ণ বা নিরস্ত্রভাবে আমরা যে কোনো জায়গায় সমবেত করতে পারি। 3 নম্বর সংঘ বা সমিতি আমরা নিজেরা গঠন করতে পারি। 4 নম্বর ভারতের সর্বত্র চলাফেরা আমরা যেমন খুশিভাবে করতে পারি। 5 নম্বর ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস আমরা করতে পারি। এবং 6 নম্বর যে কোনো বৃত্তি বা পেশা আমরা গ্রহণ করতে পারি। এই 6টা অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়েছে 19 নম্বর ধারা অনুযায়ী। এবার আসি 20 নম্বর ধারায়। 20 নম্বর ধারায় বলা আছে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি প্রদত্ত থেকে সুরক্ষা। অর্থাৎ কোনো ব্যক্তি একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি পেতে পারে না। 2 নম্বর অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এই সমস্ত অধিকার আমাদের 20 নম্বর ধারা দিয়েছে। এবার জেনে নাও 21 নম্বর ধারা। এই 21 নম্বর ধারা আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দিয়ে থাকে। এই 21 নম্বর ধারাই কিন্তু আমাদের জীবনের গোপনীয়তার অধিকার দিয়ে থাকে। এই 21 নম্বর ধারায় আমাদের স্বাস্থ্যের অধিকার দিয়ে থাকে। এই 21 নম্বর ধারায় দ্রুত বিচার প্রক্রিয়ার নিষ্পত্তির অধিকার দিয়ে থাকে ইত্যাদি। তাই 21 নম্বর ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এর সাথে আরেকটা কানেক্টেড ধারা হচ্ছে 21-এর এ নম্বর ধারা। এটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে স্থান পায়।
এই ধারায় বলা আছে রাষ্ট্রের 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবার আসি 22 নম্বর ধারায়। এই 22 নম্বর ধারায় বলা আছে গ্রেপ্তারি এবং আটক হওয়া থেকে সুরক্ষা, অর্থাৎ কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে বা না জানিয়ে কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করা যাবে না, বা যদিও গ্রেপ্তার করা হয় 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতেই হবে। এই সমস্ত অধিকার কিন্তু 22 নম্বর ধারা আমাদের দিয়ে থাকে। এবার আসি 23 নম্বর ধারায়। 23 নম্বর ধারায় বলা আছে মানুষ ক্রয় বিক্রয় এবং বেকার খাটানো নিষিদ্ধকরণ, অর্থাৎ এই ধারায় বলা আছে যে মানুষকে নিয়ে ব্যবসা বাণিজ্য বা মানুষকে ক্রয় বিক্রয় করা যাবে না, বা বলপূর্বক মানুষকে জোর করে খাটানো যাবে না। এই সমস্ত অধিকার কিন্তু আমাদের 23 নম্বর ধারা দিয়ে থাকে। এবার আসি 24 নম্বর ধারায়। 24 নম্বর ধারায় বলা আছে 14 বছর বয়সী কম শিশুদের খনি, কলকারখানা বা রেলের বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। এবার আসি 25 থেকে 28 নম্বর ধারায়। এই ধারাগুলোয় বলা আছে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা, অর্থাৎ 25 নম্বর ধারায় বলা আছে যে আমরা যে কোনো ধর্ম গ্রহণ এবং পালন করতে পারি। 26 নম্বর ধারায় বলা আছে আমাদের প্রত্যেকটা ধর্মে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে থাকে, সেগুলো আমরা যথাসম্ভব পালন করতে পারি। 27 নম্বর ধারায় বলা আছে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না, ধর্মীয় কোনো কাজে কোনো ট্যাক্স সরকারকে দিতে হয় না। এবং 28 নম্বর ধারায় বলা আছে যে শিক্ষাক্ষেত্রে কোনোভাবেই ধর্ম শিক্ষা দেয়া যাবে না। এবার আসি 29 নম্বর ধারায়। 29 নম্বর ধারায় বলা আছে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকরা তাদের নিজস্ব নির্দিষ্ট ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবেন। এবার আসি 30 নম্বর ধারায়। 30 নম্বর ধারায় বলেছে প্রত্যেকটা সংখ্যালঘু নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার ব্যবস্থা করতে পারেন। এছাড়াও 30 নম্বর ধারায় বলা আছে যে সংখ্যালঘুরা তারা নিজের সন্তানদের নিজের ভাষায় অর্থাৎ মাতৃভাষার শিক্ষাদানের ব্যবস্থা করতে পারেন। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ ধারা 32 নম্বর ধারা। এই ধারা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের যদি কোনোদিন মৌলিক অধিকারগুলি কোনো কারণে লঙ্ঘন হয় বা খর্ব হয়, তখন আমরা এই ধারা বলে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হতে পারি, অর্থাৎ 32 নম্বর ধারা বলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন।